দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরও একটি এপিসোডে আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, আমরা প্রতিনিয়ত আমাদের ব্যক্তিগত ব্যবসায়িক কিংবা অফিসিয়াল কাজে প্রতিনিয়ত স্মার্ট ডিভাইস ব্যবহার করছি, যার ফলে প্রচুর পরিমাণ ডেটা উৎপন্ন হচ্ছে। আমরা স্ট্যাটিস্টার একটি সাম্প্রতিক গবেষণা বা একটি প্রতিবেদন থেকে জানতে পেরেছি পৃথিবীতে গড়ে প্রতিদিন 402 মিলিয়ন টেরাবাইট ডেটা উৎপন্ন হচ্ছে। এই ডেটাকে আসলে কিভাবে সুরক্ষিত রাখা যায় বা কিভাবে হ্যাকারদের হাত থেকে এই ধরনের ডেটাগুলোকে সুরক্ষিত রেখে আমাদের ব্যবসায়ের সুনামের সাথে পরিচালনা করা যায়, সেটি এখন বর্তমান বিশ্বে একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা পৃথিবীতে কোনো না কোনো কর্নারে প্রতিনিয়ত সাইবার অ্যাটাকের ঘটনা আমরা শুনে থাকছি। আর এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গো ইনোভিউরের ম্যানেজিং ডিরেক্টর কাওফিল ওরা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এই যে ট্রিলিয়ন ডেটা আসলে উৎপন্ন হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে একেবারে সহজ করে যদি আপনার কাছে প্রথমে জানতে চাই যে আমাদের এই যে ডেটাগুলোকে সিকিউরিটির বা নিরাপত্তার ক্ষেত্রে ব্যক্তি সচেতনতার জায়গাটা আপনি কি দেখেন? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই জন্যে যে আমরা অনেকগুলো অ্যানালাইসিস থেকে দেখেছি যে আমরা আসলে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে তিনটা বিষয় সবসময় বলে থাকি: পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি, রাইট? তো তিনটা বিষয়ের মধ্যে সব থেকে রিস্ক মেটার যেটা, সেটা হলো পিপল। অ্যারাউন্ড 80% ইনসিডেন্ট হলো মানুষের ভুলের কারণে, হিউম্যান এরর বলি আমরা, হ্যাঁ। তো সেই জায়গা থেকে মানুষের সতর্কতা অবশ্যই এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আমাদের সাইবার হাইজিন প্র্যাকটিসে আসতে হবে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। অনেক সলিউশন থাকবেই, অনেক সলিউশন আমরা নিচ্ছিও, তারপরে তো ইনসিডেন্ট হচ্ছে। ওই ইনসিডেন্টগুলো হচ্ছে কিন্তু আমাদের ভুলের কারণে। তো সেই জায়গাটায় সাইবার নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, তাহলে প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে সতর্ক থাকতে হবে। ডে টু ডে বেসিস যে সমস্ত অপারেশন বা অ্যাক্টিভিটির সাথে আমরা থাকছি, তো এই জায়গাটায় আমি যদি খুব ছোট করে বলি যে একজন ব্যক্তি, সে হয়তো কোনো একটা অফিসে চাকরি করছে না, বাট উনি কিন্তু মোবাইল ডিভাইস ব্যবহার করছে এবং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করছেন, মোবাইল ব্যাংকিং ইউজ করছে, অথবা তার একটা ডেবিট কার্ড আছে। তো এইগুলোকে সিকিউর করার জন্য, এবং এখন হয় কি দেখেন, গ্রাম অঞ্চলেও কিন্তু মানুষ অনলাইনে পারচেস করছে। তো এই বিষয়গুলোকে তারা কতটুকু সিকিউর করছে বা কতটুকু নলেজ রাখছে, এটার ব্যাপারে অ্যাওয়ারনেসটা আমাদের ওইভাবে হয়তো নাই। সেক্ষেত্রে আসলে আমরা অনলাইন ট্রানজ্যাকশন বলি বা ব্যাংকিং ট্রানজ্যাকশন বলি বা কেনাকাটার ক্ষেত্রে বলি, যে দিক থেকেই যে হোক না কেন, যে ট্রানজ্যাকশন যখন করছি তখনই আসলে একটা ঝুঁকি বাড়ছে, ডেটা উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে একজন মানুষের অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আসলে কি কি স্টেপসগুলো ফলো করা উচিত? না, অবশ্যই যদি অনলাইন ট্রানজ্যাকশনের কথা বলি, তাহলে কখনো পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড অবস্থায় অনলাইন ট্রানজ্যাকশন করা যাবে না। পাবলিক নেটওয়ার্ক কোনটা বলছি? আমি কফি শপে গেছি, অথবা আমি একটা প্রোগ্রামে গেছি, সেখানে হয়তো ফ্রি ওয়াইফাই কানেক্টিভিটি আমি নিলাম, বা আমি হোটেল লবি থেকে একটা ফ্রি ওয়াইফাই সার্ভিস নিলাম, এগুলোকে আমরা পাবলিক নেটওয়ার্ক বলছি। এই ধরনের নেটওয়ার্কে কানেক্টেড থাকা অবস্থায় মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং কোনোটাই করা যাবে না, বা অনলাইন পারচেজ। এবং যদি আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি বা ডেবিট কার্ড ব্যবহার করি, করে কোনো ধরনের ট্রানজ্যাকশন করি, এখানে অনেক সতর্কতা আছে। বিশেষ করে যখন আমরা ইন্টারনেট ব্যাংকিংটা করছি, তখন কোনো না কোনো একটা ব্রাউজার ইউজ করছি। সো যেই ডিভাইসটা মাধ্যমে আমি ইন্টারনেট ব্যাংকিং করছি অথবা আমি কোনো একটা পারচেজ করছি, তখন ওই ব্রাউজারটা আপডেট আছে কিনা, ওখানে ইনপয়েন্ট প্রোটেকশন বা অ্যান্টিভাইরাস সিস্টেমটা এনেবল আছে কিনা। এরপরে সতর্কতা হলো যে কিছু কিছু ব্রাউজার আছে, সেখানে একটা অপশন আছে ইনকগনিটো উইন্ডো। এটা হলো প্রাইভেট ডাটাটা কখনো সেভ হবে না ওখানে, হ্যাঁ, কোনো কুকিজ আসবে না, কোনো ধরনের আনএক্সপেক্টেড কিছু এসে আপনার ডাটাটাকে মানে চুরি করার সম্ভাবনাটা কম থাকে। তো এই প্রসেসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে একটু সিকিউর থাকার সম্ভাবনা থাকে। এরপর হলো যে নির্দিষ্ট ইন্টারভ্যালে আমাদের পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করা, এবং এই চেঞ্জেসগুলো অবশ্যই ইউনিক হতে হবে। তো যখন আমরা চেঞ্জ করব, তখন পাসওয়ার্ডটা কিভাবে দিব? সে ফর এক্সাম্পল, আমরা যখন মোবাইলে ব্যাংকিং করছি, তখন কিন্তু 4টা ডিজিট মাত্র। তো এই 4টা ডিজিট যদি কেউ এরকম দেয় যে আমার পাসওয়ার্ড হলো 000 বা 1234, সহজ কিছু একটা, অথবা আমার মোবাইল ব্যাংকিংয়ের যে মোবাইল নাম্বারটা, সেটারই লাস্ট 4টা ডিজিট
অথবা প্রথম 4টা ডিজিট অনেকেই ব্যবহার করে। অনেকেই এটা হর হামেশাই হচ্ছে। তো এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে এবং দেখা যাবে যে গত আমি 10 বার বা 7 বার আমরা এই সেম পাসওয়ার্ড আর ব্যবহার করব না। সব সময়ের জন্য ইউনিক একটা পাসওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করব। এই ধরনের সতর্কতার পাশাপাশি আরও সতর্কতা আছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া যখন আমরা ইউজ করছি, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় হয় কি আমরা এরকমও দেখেছি, এটা একটু বোকামি বলবো আমি, যে মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সরাসরি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করছি। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। সে কিন্তু বুঝতে পারবে না যে তার এটা কম্প্রোমাইজ হয়ে গেছে, যে কোনোভাবে এটা অন্য কোনো ব্যক্তি, মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক অথবা কোনো একটা ভাবে তার এটাকে চুরি করছে, এটা বুঝতে পারবে না। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের মাথায় রাখা দরকার। আমরা যখন অনলাইনে কেনাকাটা করব, কোন ধরনের সাইটগুলোকে আসলে অবভিয়াসলি এটা অথেন্টিক সাইট হতে হবে। ইভেন যদি অ্যাপের মাধ্যমে আমরা কেনাকাটা করি, অনেক পপুলার অ্যাপ আছে, অনেকগুলো অনলাইন রিটেল শপ আছে যাদের অ্যাপও আছে। এই অ্যাপগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে না হয়ে থার্ড পার্টি কোনো একটা জায়গা থেকে শেয়ার করে নিচ্ছে, এক মোবাইল থেকে আরেক মোবাইল অ্যাপ শেয়ার করে সেটা ইউজ করছে। এটা আরও ভয়াবহ ব্যাপার, এরকম ঘটনা ইদানিংকালে দেখা যাচ্ছে। তো যখন আমরা অনলাইনে কেনাকাটা করব তখন বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম হলো যে এটা অথেন্টিক স্টোর কিনা। আমি যদি অ্যাপের মাধ্যমে কেনাকাটা করি তাহলে এই অ্যাপটা আমি অথেন্টিক জায়গা থেকে নিয়েছি কিনা, লাইক গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর কিনা। এরপর হলো যদি এখানে পেমেন্ট কার্ড আমি অ্যাটাচ করি, সে ফর এক্সাম্পল আমি কোনো একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনবো, এটা কখনো আমি সেভ করব না। আচ্ছা, দ্বিতীয় বিষয়, যদি আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেনাকাটা করি, এই কেনাকাটা করার পরপরই চেষ্টা করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা। আচ্ছা, আর একটা বিষয় করতে হবে যে স্টেটমেন্ট চেক করা। কোনো না কোনোভাবে আপনার তো স্টেটমেন্ট আসছে, স্টেটমেন্টগুলোকে কিন্তু নির্দিষ্ট সময় পর পর ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাকে চেক করতে হবে, এই প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। এই সতর্কতা যদি আমরা একটু মেনটেন করি তাহলে কিছুটা সিকিউর হওয়া সম্ভব। আরেকটা বিষয় বলা দরকার যে আসলে এই সাইবার এডুকেশনটা দরকার। ধরুন আমি ঢাকায় আছি, আমি এই বিষয়গুলো জানছি, আমি মেনটেন করছি। আমার বেবি স্কুল গোয়িং বেবি, সে হয়তো স্ট্যান্ডার্ড 4, 5, 6-এ পড়ছে, সেও কিন্তু কিছু বেসিক ইনফরমেশন জানবে, বাবার মোবাইলের পাসওয়ার্ডটাও জানতে পারে, কারণ তার স্কুলের অনেক কিছু আমার এখানে আসছে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কি হচ্ছে, বাবার মোবাইলে কোনটা তোমাদের অ্যাপ আছে কি কি, এটাও কিন্তু অনেকে জেনে যায়। আরেকটা ঘটনা ঘটে যে আমার বাবা হয়তো গ্রামে থাকছেন, উনিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া কানেক্টেড, দেখা যাবে যে উনিও প্রপারলি মেনটেন করছে না। এই জন্য যারা মোস্ট সিনিয়র তারা টেকনোলজির অনেক কিছু জানে না, খুঁটিনাটি, তাদেরকেও এডুকেট করতে হবে। এক্স্যাক্টলি। আপনার এই পয়েন্টটা থেকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন সভা, সেমিনার বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপগুলোতে যেটা হয় যে স্বাভাবিকভাবে এই রিলেটেড বা এই ইন্ডাস্ট্রির সাথে যারা কানেক্টেড তাদেরকেই ডাকা হয়, তাদেরকে ইনভাইট করা হয়, তাদেরকেই আবার মোটিভেট করা হয়। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে আপনার অফিসে আইটি পিপল ছাড়া তো 1/3 এখনো আলাদা আইটির সাথে রিলেটেড না, তারা কিন্তু আছে। এখন হ্যাকাররা তো আপনার ওই আইটি পিপলকে দিয়ে কম ট্রাই করবে, ট্রাইটা হবে কোথায়, বাইপাস অন্য ওয়েতে। সেক্ষেত্রে এই যে লার্জ একটা অংশ এডুকেশনের বাইরে থাকে, তাদের জন্য আসলে কি করা উচিত? না, এটা তো অ্যাওয়ারনেস ট্রেনিংয়ের বিকল্প নেই। প্রত্যেকটা অর্গানাইজেশন যদি হয়, অ্যাওয়ারনেস ট্রেনিংয়ে কিন্তু সবাইকে নিতে হবে। কারণ এখন দেখেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কী করে, একটা বিজনেসকে টার্গেট করে বিজনেসের এক্সেস গেইন করা, বিভিন্ন সিস্টেমের এক্সেস গেইন করার জন্য কিন্তু তাদের কিছু ইনফরমেশন দরকার। সরাসরি বললে ইউজার আইডি পাসওয়ার্ড তো দরকারই, এবং সেখানকার হোস্টের আইপি অ্যাড্রেস দরকার। তো এইটা কিন্তু সরাসরি কোথা থেকে পাবে না। তারা কি করে, আইডেন্টিটি টার্গেট করে, কোনো একটা ব্যক্তির কাছ থেকে একটা ইনফরমেশন নেবে, ওই অফিসের খুব জুনিয়র কেউ একজন, আমরা হয়তো ভাববও না যে ও আমাদের ইনফরমেশনটা শেয়ার করছে, ও নিজেও বুঝবে না। তার সাথেও কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা কাজ করবে তারা কিন্তু এই হ্যাকাররা ওর সাথে কানেক্টেড হবে। কিছু ইনফরমেশন এক্সের সাথে নেবে, কিছু ইনফরমেশন ওই অফিসের ওয়াইয়ের সাথে নেবে, এই ক্রস ম্যাচ করে তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে এক্সেস গেইন করবে।
এইভাবে হচ্ছে। সুতরাং আমরা যদি এরকম মনে করি যে যারা শুধুমাত্র ইন্টারনেট ইউজ করছে, যারা অফিসের সিনিয়র এমপ্লয়ি, তাদেরকে শুধু সতর্ক থাকলে হবে, ব্যাপারটা এরকম না। এখন পর্যায়টা এরকম হয়ে গেছে যে প্রত্যেককে সাইবার হাইজিন প্র্যাকটিস করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে বিভিন্নভাবে, অফিসে আমি পোস্টার লাগিয়ে করতে পারি যদি অফিসের কথা বলি, অথবা আমরা ইমেলের মাধ্যমে তাদেরকে সিমুলেশনের মাধ্যমে টেস্ট করতে পারি, তাদেরকে একটা অ্যাওয়ারনেস ট্রেনিং করালাম, তারপর আমি একটা ভাইরাস জেনারেট করে পাঠালাম বা একটা লিঙ্ক, সাসপিশাস লিঙ্ক বা কি বলবো এটাকে, মেলিশাস লিঙ্ক আমি পাঠালাম, দেখবো যে সে কে ক্লিক করছে না বুঝে। তাদেরকে আগে নলেজটা দিতে হবে। ফিশিংয়ের এটা চিনবো কীভাবে? ফিশিংয়ের মাধ্যমে অনেক দুর্ঘটনা ঘটছে ইদানিংকালে। তো মেইলের মাধ্যমে আসে, প্রথমে আমার দেখা উচিত যে এই মেলটা, ইমেল অ্যাড্রেসটা যে এটা যে এসছে, এটা কোথা থেকে এসছে, অথেন্টিক ডোমেন থেকে বা ইউজার থেকে এসছে কিনা। আমরা শুধু ডিসপ্লে নেমের দিকে খেয়াল করব না, একদম এক্স্যাক্ট ইমেল আইডিটা আমরা লক্ষ্য করার চেষ্টা করব, কারণ সামান্য চেঞ্জ করে কিন্তু দেখা যাবে যে সে ফর এক্সাম্পল আমাদের হলো গো ইনোভিওর, একটা ও এর জায়গায় দুইটা ও করে দেবে। এইরকম ছোট ছোট চেঞ্জ দেখে বোঝা কঠিন। আর একটা বিষয় হলো যে যেই বিষয় নিয়ে কথা বলছে আপনার ইমেল কমিউনিকেশনে, দেখবেন যে তারা সবসময়ের জন্য পেমেন্ট মেথডটার মধ্যে আসবে আলটিমেটলি। আরেকটা বিষয় হলো একটু দ্রুত করার জন্য তাগিদ দেবে। হ্যাঁ, আবার এরকম ঘটনা ঘটে, ধরুন একটা বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, হয়তো আমাদের যদি গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথাই বলি, তাদের বায়ারদের সাথে কমিউনিকেশন হয়, পেমেন্ট মেথডগুলো অনেক সময় মেইলে আদান প্রদান, ইনফরমেশন আদান প্রদান হয়। তখন দেখা যায় যে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ বিজনেস করছে হলো এলসির মাধ্যমে, হঠাৎ করে তারা বলে বসলো যে টিটির মাধ্যমে পেমেন্ট করতে, হঠাৎ করে বলে বসলো যে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে র মেটেরিয়াল সিকিউর করার জন্যে। এই ঘটনাগুলো কিন্তু আসলে এই ঘটনার সাথে ওই বায়ার এবং বাংলাদেশি যে প্রতিষ্ঠান তারা কিন্তু অভ্যস্ত না। তারা দীর্ঘদিন বিজনেস করছে এলসির মাধ্যমে, অর্ডার প্লেস করবে বায়ার, এরা এটা সেভাবে শিপমেন্ট করে দেবে, দেন এগেন প্রসেস অনুযায়ী পেমেন্ট হবে। লাস্ট মোমেন্টে দেখা যাবে যে পেমেন্ট ইনফরমেশন মানে ব্যাংক ইনফরমেশন তারা চেঞ্জ করার রিকোয়েস্ট করবে যে আমাদের এই পেমেন্টটা আমাদেরকে এই ব্যাংকে দিতে হবে। এরকম ঘটনা প্রচুর ঘটছে। তো যারা কমার্শিয়াল ডিপার্টমেন্টে আছে বা যারা ফাইন্যান্স হ্যান্ডেল করছে, যারা অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, তাদের জন্য সতর্কতা হলো পেমেন্ট ইস্যুতে আমরা সেকেন্ডারি ভেরিফাই করব। মানে ধরুন আমি মেইলে পেলাম একটা ইনফরমেশন, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ওভার ফোনে আমি আরেকবার একটু কনফার্ম করব পার্টির সাথে। এই সতর্কতা দরকার। আপনার আসলে কি মনে হয় যে আমাদের কি দক্ষ জনবলের ঘাটতি আছে কিনা, থাকলে এটা পূরণে কি করা উচিত? আমি রিসেন্ট ডেজে সাইবার সিকিউরিটির ট্রেনিং করিয়েছি এজ প্রজেক্টে। সাইবার সিকিউরিটির অনেক ফ্রেশ গ্র্যাজুয়েট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আইটিতে যারা নতুন কেরিয়ার আসছে এরকম জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে ট্রেনিং করিয়েছি। সেখান থেকেও আমরা দেখেছি যে আসলে অনেক দূরত্ব আছে এবং আমি বলবো যে ইউনিভার্সিটিগুলোতে ডোমেন এক্সপার্টদেরকে এঙ্গেজ করা এবং বলবো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এঙ্গেজ করা, তাদের মধ্যে এই নলেজটা বা এই কনসেপ্টটা দিয়ে দেওয়া যে আমাদেরকে কিভাবে সামনের দিকে যেতে হবে। আমার একাডেমিক জায়গা থেকে শেষ করার পরপরই যেন আমি কন্ট্রিবিউট করতে পারি ইন্ডাস্ট্রিকে, নেশনকে। সেক্ষেত্রে ব্যক্তি সচেতনতা অবশ্যই দরকার এবং ব্যক্তি সচেতনতা গ্রো করার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে ধরনের ওয়ার্কশপগুলো হয় সেটা তো অবশ্যই প্রয়োজন। কারণ সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে আসলে আপনার অবজারভেশন কি বলে, সরকার কতটুকু সহায়ক? না, সরকার খুব চেষ্টা করছে। দেখুন আমরা একটু পিছিয়ে আছি, বেশি পিছিয়ে আছি। সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব না। খুবই সতর্কতার সাথে এবং এটাকে দারুণভাবে কনসার্নে নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার চেষ্টা করছে বিভিন্ন মহলে। যেমন ধরুন আইটি অডিট, গ্যাপ অ্যানালাইসিসের ব্যাপারগুলো চলমান আছে বিভিন্ন জায়গায়, যতটুকু আমি খোঁজখবর রাখি। তারপর হলো বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে, অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম বাধ্যতামূলক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং অটোনোমাস যত বডি আছে সেখানে চলমান আছে। আমরাও বিভিন্ন অ্যাওয়ারনেস ট্রেনিং করাচ্ছি বিভিন্ন জায়গাতে এবং আমাদের যারা কাস্টমাররা আছে, যেহেতু আমরা সাইবার সিকিউরিটি সলিউশন দিই, আমরা কিন্তু নিজেদের থেকে বুলেটিন টাইপের সব সময়ের জন্য নতুন কিছু আসছে আমরা আমাদের কাস্টমারদেরকে কিন্তু ইমেলে জানাচ্ছি। ইভেন দরকার হলে আমরা ফোনেও জানাচ্ছি যে ভাইয়া আপনি একটু আপনাদের ইউজারদেরকে অ্যাওয়ার করেন। তো শুধু সরকারের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকলে হবে না। আমরা যারা একটু অ্যাওয়ার বা একটু ধারণা রাখি, আমরাও যদি আমাদের সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে ছোট ছোট কন্টেন্ট এভাবে পোস্ট করি সতর্কতামূলক, তবুও কিন্তু এগিয়ে যাই। কারণ আমার সাথে তো কানেক্টেড আছে, যারা আছে তারা জেনে গেল।
এইভাবে একটা অ্যাওয়ারনেস যদি তৈরি করা যায় তাহলে দ্রুত ছড়িয়ে যেত, সহজ বিষয়গুলোকে সহজভাবে জানানো। আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাই যে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া তো এখন এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদেরকে এঙ্গেজ করে রেখেছে ফোনের একটা ছোট্ট স্ক্রিনে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আসলে কি কি তথ্য শেয়ার করা উচিত নয় বলে আপনি কি মনে করেন? না, ব্যক্তিগত কোনো তথ্যই শেয়ার করা যাবে না। এক কথায় যদি বলি, ব্যক্তিগত তথ্য কি? আমার ন্যাশনাল আইডি নাম্বার, আমার ফোন নাম্বার, আমি আমার কোথায় আমি ইনভলভড, আমি কোথায় আমি জবে আছি, এই চাকরি জাতীয় ইনফরমেশন, মানে ডিটেইল না, বেসিকটা আপনি দিতে পারেন। এবং সবথেকে ভালো হলো যে আপনি অনেকেই আছেন যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আগে থেকে শেয়ার করে দিচ্ছেন, এটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তখন একটু অ্যাক্টিভলি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে। তো হয় যে অনেকেই আমরা টেকনিক অ্যাপ্লাই করে যে ইভেন্ট হয়ে গেছে অনেক আগে, 3 মাস আগে 6 মাস আগে, তারপর একটা প্রেজেন্স, ওখানকার একটা প্রেজেন্স জানালাম, এরকম হয়। তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। ব্যক্তিগত কোনো ইনফরমেশন অবশ্যই শেয়ার করা যাবে না। একটু আগেও যেটা বলছিলাম যে আমি একজনের পজিটিভ একটা রেফারেন্স দিলাম, সেটাও কিন্তু আমার জন্য ক্ষতির কারণ হয়ে গেল। তারপরে হলো যে ধরুন অনেক সময় ভুয়া নিউজ আসছে, বিভিন্ন ধরনের আতঙ্কিত হয়ে যাওয়ার মতো ঘটনা হঠাৎ করে অ্যাওয়ার করতে শুরু করে দিলাম। তারপরে এরকম দেখা যায় যে ধরুন একটা ভালো ব্র্যান্ড, বাংলাদেশের কথাই যদি বলি, আড়ং ডেফিনেটলি একটা ভালো ব্র্যান্ড, তাদের 25 বছর 50 বছর পূর্তি উপলক্ষে এত% ডিসকাউন্ট দিচ্ছে। আপনি 20 জনকে শেয়ার করলে এই লিঙ্কটা, দেন আপনি এই মানে সুবিধাটা পাবেন। আমরা না বুঝে সাথে সাথে কিন্তু আমাদের কানেক্টিভিটিতে সবাইকে শেয়ার করে ফেলছি। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। আবার হয় কি যে আমাদেরকে অনেক সময় রেজিস্ট্রেশন করতে বলে যে এই ইভেন্ট, ওই ইভেন্ট, এই অপরচুনিটি, আমরা সাথে সাথে ওখানে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রেজিস্ট্রেশন লিঙ্কে গুগল ফর্ম বলেন বা যে কোনো জায়গায় বুঝে না বুঝে শর্ট করে দিয়ে দিচ্ছি ইন ডিটেলস। তো এই ইনফরমেশনগুলো একটু বুঝে শুনে দেওয়ার ব্যাপার আছে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের এই বিষয়টাকে কনসার্নে নিতে হবে এবং প্রত্যেকটা লেভেলের মানুষ, এইরকম না যে যারা হয়তো অফিস গোয়িং পিপল, মানে যারা বিভিন্ন জায়গায় চাকরিতে আছে তাদের জন্য না, সবার জন্য সিকিউরিটি অ্যাওয়ারনেসটা খুবই দরকার। তাদের নিজের দায়িত্বেও কিছু জিনিস শিখতে হবে, জানতে হবে। এবং অবশ্যই ব্যক্তিগত কোনো ইনফরমেশন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা যাবে না, এটাই বলবো প্রাথমিকভাবে। এবং আপনি যদি যেই বিষয়টা জানবেন, প্রথম যেটা করা উচিত পরিবারের সবাইকে সেই নলেজটা দিয়ে দেওয়া এবং তাদেরকে রিকোয়েস্ট করা যে তোমার কানেক্টিভিটিতে যারা আছে তারা তাদেরকে জানিয়ে দিক যে ব্যাপারটা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আজকে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ শুভ ভাই, থ্যাংক ইউ বাংলা ভিশন। সুন্দর একটি আলোচনা হলো। আর আমাদের প্রত্যাশা ওটাই যে সবাই উপকৃত হোক, যে কোনোভাবে সবাই জেনে যাক। দর্শক, এতক্ষণ আমরা সাইবার সুরক্ষায় ব্যক্তি সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এই আলোচনার মধ্যে উঠে এসেছে আসলে সামাজিক যোগাযোগ যে সমস্ত মাধ্যমগুলো আমরা ব্যবহার করি, এই সমস্ত যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত আসলে ইনফরমেশন, আমরা টেকনোলজির যদি ভাষায় বলি আসলে PII কখনোই আসলে শেয়ারেবল না। এর পাশাপাশি আমরা যখন কোনো কেনাকাটাতে থাকবো সেক্ষেত্রে সঠিক ওয়েবসাইটটি নির্বাচন করা এবং পেমেন্ট গেটওয়েটা রাইট কিনা সেটা দেখা এবং অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় উঠে এসেছে। আপনারা যারা এই আলোচনাটি দেখবেন, আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।